আজকে আমি পৌঁছে গেছি আমার বন্ধু কাম দাদা সুরজিৎ নস্করের বাড়ি। সুরজিৎ নস্কর একজন পারকাশনিস্ট, একজন মিউজিক লাভার। তো ওর সাথে আমি বহুদিন ধরে মিউজিক করেছি। তো হ্যালো সুরজিৎ দা। হ্যালো, আমি সুরজিৎ। তো আজকে আমি জেনে নেব ওর মিউজিক্যাল জার্নি। তো চলো শুরু করা যাক। শুরু কর। তো আমি জেনে নিতে চাইবো তোর মিউজিক শুরু কবে থেকে, মানে কবে থেকে মিউজিক করছিস, কার কাছে শিখেছিস? ছোটবেলা থেকেই আমার বাবার কাছে তবলা শিখে বড় হয়েছি। বাবা একজন প্রফেশনাল তবলা প্লেয়ার। তো অনিল নস্কর উনি। হ্যাঁ, অনিল নস্কর। এবং ওনার কাছে আমার শেখার কথা ছিল। সরি ফর ইন্টারাপ্টিং। আচ্ছা, যাই হোক, বল। কি বলবো, বাবার কাছেই শেখা শুরু করি, ওইভাবেই শিখি। পরবর্তীকালে যখন ক্লাস 8-9-এ পড়ি তখন ওয়েস্টার্ন মিউজিকের সাথে পরিচিত হই এবং পরবর্তীকালে ওয়েস্টার্ন মিউজিক আমাকে ভালোভাবে আর কি, মানে আমার বেশি ভাল লাগে, যার জন্য আমি পরবর্তীকালে কাহনের দিকে, অন্যান্য পারকাশন ইনস্ট্রুমেন্টের দিকে আমি সুইচ করি। আচ্ছা, এটার কোনো নির্দিষ্ট রিজন আছে যে যার জন্য তুই ইন্ডিয়ান ক্লাসিক্যালে তোর হাতিখড়ি হওয়া সত্ত্বেও তুই ওয়েস্টার্ন মিউজিকটাকে এখন বেশি পছন্দ করিস? এটা মানে এরকম রিজন সেরকম কিছু একটা নেই। মেনলি আমার ভালো লাগা, এবং সেকেন্ডলি হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যালের কিছু প্যারামিটার থাকে, যে সেই প্যারামিটারগুলোতে বেঁধে দেওয়া হয় জিনিসপত্র, এবং তাতে করে আমার মনে হয়েছে যে আসলে গান বা মিউজিক বা যে কোনো আর্ট ফর্মই তো মানুষের বা একজন আর্টিস্টের তার মনের ভাব প্রকাশ করার একটা জায়গা। তো সেখানে সে যদি তার মনের ভাবটা প্রপারলি প্রকাশ করতে নাই পারে, তো সেটা মানে কোথাও গিয়ে মনে হয় যে সেটা মিউজিকের জন্য একটা লস। তো আমার মনে হয়েছে যে ওয়েস্টার্ন মিউজিকে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট, অনেক বেশি ফ্রি একটা স্পেস থাকে, যে মানে একজন শিল্পী তার মনের ভাব যেরকম ইচ্ছাভাবে প্রকাশ করতে পারে। সেখানে কোনো লিরিক্স বা যে কোনো, আমি যদি একটু টেকনিক্যালি বলি তাহলে মানে সেখানে রিদিম প্যাটার্ন বা সুরের কোনো ভেদাভেদ থাকে না, যে আমাকে এই বাউন্ডারিজগুলো মেনটেন করতে হবে। তো এটাই মূলত আমার এই কারণেই ভালো লাগে। এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে, যেরকম ওয়েস্টার্ন মিউজিকে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে 4জন বা 5জন মিউজিশিয়ান একত্রিত হয়ে একসাথে একটা গান বা একটা রিপ্রেজেন্টেশন তৈরি করে। এবং ক্লাসিক্যালের ক্ষেত্রে যেটা হয়, ইন্ডিয়ান ক্লাসিক্যালের ক্ষেত্রে, সেখানে মানে 5জন মিউজিশিয়ান থাকলে একজন ডমিনেট করে জিনিসটা এবং বাকি 4জন তাকে সঙ্গত করে। তো আমার এই জায়গাটার থেকে আমার ওয়েস্টার্নে যে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা বেশি ভালো লাগে, যে 5টা ইন্ডিভিজুয়াল মেন্টালিটি মিলে একটা কালেকটিভ মেন্টালিটি তৈরি হচ্ছে, যেখান থেকে একটা সঙ্গীত বা মনের ভাব, আমরা যাই বলে থাকি না কেন, সেটা প্রকাশ পাচ্ছে। বাহ, খুবই সুন্দর লাগলো কথাটা শুনে। তো চলো আমরা ইন্টারভিউ আরও গভীরে প্রবেশ করি। আচ্ছা, তো চলে যাচ্ছি আমার দ্বিতীয় প্রশ্নে। তোমার কাছে সবচেয়ে প্রিয় মিউজিক জনরা কোনটা, বা তোমার কোন জনরাটা অফ মিউজিক সবচেয়ে ভালো লাগে? যদিও তুমি আগে উল্লেখ করেছো যে তুমি এমন একজন যে মিউজিককে কোনো রকম জনরায় মানে বিভাজিত বা আবদ্ধ দেখতে চাও না, অ্যাজ আ হোল তুমি দেখতে চাও। তবুও যাদের আমি ইন্টারভিউ নিই তাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন এটাই থাকে, তো আমি জেনে নিতে চাইবো। আমার কাছে মিউজিক জনরা বলতে আমি প্রথমে বলবো প্রোগ্রেসিভের কথা। আমি সেখানে প্রোগ্রেসিভ রক বা মেটাল বা অন্য কোনো জনরার নাম আমি উল্লেখ করছি না, কারণ আমার কাছে মনে হয় প্রোগ্রেসিভ ইটসেলফ আ আইডিয়া, নট আ জনরা। তো সেখানে আমার মনে হয়েছে যে মানে যে কোনো আর্টিস্ট বা মিউজিশিয়ান সে তার মতো করে একটা নিজের ইন্ডিপেন্ডেন্স ওয়েতে নিজের কম্পোজিশন বা নিজের মতো করে তার নিজের মনের ভাব প্রকাশ করার একটা জায়গা পায় প্রোগ্রেসিভের মধ্যে দিয়ে। তো আমার মনে হয়েছে যে প্রোগ্রেসিভটা আমার মানে ফেভারিট। বেশ, বুঝলাম। তো চলো এবার একটু গান বাজনা শুনে নেওয়া যাক নাকি? হোক।
একটি এমনি প্রশ্ন করছি, তুই যেহেতু তোর সাথে যেহেতু অনেকদিন ধরে মিউজিক করছি, ব্যান্ডও করেছি, আমরা যে সমস্ত ব্যান্ডদের শুনে বড় হয়েছি তাদের সাথে এখনকার দিনের ব্যান্ডসদের কি তফাৎ? আগেকার দিনের ব্যান্ডসের মধ্যে মানে আমি প্রথমেই মানে বাংলায় নাম আসছে মহিনের ঘোড়াগুলি। তো আমি যদি তাদের রেফারেন্সের সাথে আমি এখনকার দিনের ব্যান্ডের রেফারেন্স বা ওই হিসেবে দেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে ওরা অনেক বেশি কম্পোজ ছিল মানে তাদের জায়গা থেকে। মানে এখনকার দিনে মিউজিকটা অনেক স্ক্যাটার্ড ওয়েতে হচ্ছে, প্রত্যেকে নিজেদের ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে তাদের মতো করে দেখছে গোটা ব্যাপারটা। কিন্তু তখন একটা ইউনিফাইড ফর্মে ছিল, যেখানে মানে 5 জন মিলে একটা মতামত তৈরি করে এবং কোথাও দাঁড়িয়ে সেখানে বিদেশি গানের ইনফ্লুয়েন্স থেকে ইনফ্লুয়েন্সড হয়ে এবং তারপরে সেখানে দেশীয় সংস্কৃতিকে মিশিয়ে এক ধরনের নতুন ধারা তৈরি করা, যেটা আগেকার দিনে বাংলা ব্যান্ডের মধ্যে একটা প্রচলিত ফর্ম ছিল। তো এখন সেই মুহূর্তে সেই ব্যাপারটা সেরকম নেই। এখন বেসিক্যালি মানে যারা করছে তারা ওই রক বলে ব্যাপারটাকে করছে, যে বাংলা রক, মানে বেসিক্যালি বাংলা ভাষার সাথে রক মিউজিককে মিক্স করে এক ধরনের চেষ্টা, কিন্তু সেটা মূলত বাংলা ভাষা কেন্দ্রিকই। কিন্তু ওই যে মানে আমি বললাম আগেই যে আমার কাছে মিউজিকটা একটা হোলসাম ল্যাঙ্গুয়েজ, ফলে তো আমি ওখানে কোনো একটা স্পেসিফিক ভাষাকে আলাদাভাবে দেখতে পারি না। আমার মনে হয় যে সমস্ত ভাষা মানে যে কোনো কিছু নিয়েই হতে পারে, মানে মিউজিকের কোনো ভাষা হয় না, মিউজিক ইটসেলফ আ ল্যাঙ্গুয়েজ। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এখনকার দিনে আবার সেই দিকটা অনেক বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে, যে যার মতো তার ইচ্ছা তার মনের মতো করে নিজে তার কম্পোজিশন বল আর যাই বল, সে নিজের মতো করে তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে। তো চলে যাব আমি আমার অন্তিম প্রশ্নে, যে সুরজিৎ দা, তোমার কাছে মিউজিক কি এবং কেন? আমার কাছে বেসিক্যালি মিউজিক হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। যেরকমভাবে সমস্ত মানে ভাষায় আমরা বিভিন্নভাবে কমিউনিকেট করার চেষ্টা করি, আমার কাছে মিউজিকও হচ্ছে ওরকম একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটার দ্বারা আমরা আমাদের মনের ভাব থেকে শুরু করে আমাদের ফিলিংস সমস্ত কিছুকে এক্সপ্রেস করতে পারি, এবং যারা শুনছে তাদের কাছে আমাদের সেই মুমেন্টের মনের ভাবটাকে নিয়ে উপস্থিত হতে পারি। তো সেই কারণে আমার কাছে মিউজিক অ্যাজ আ হোল, অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে, আমার এটাই মনে হয়। আচ্ছা, বেশ ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে আজকে। থ্যাংক ইউ। তোমার সাথে দীর্ঘদিন আমি মিউজিক করেছি, পরবর্তীতে করব, আশা করি তোমারও ইচ্ছা আছে। হ্যাঁ, একদম। তো বন্ধুগণ, আজকের মতো বিদায় নিলাম এবং পরের এপিসোডে ফিরে আসবো এলাকার আরেকজন মেধাবী মিউজিশিয়ানকে নিয়ে। আপাতত স্টে টিউনড। জয় রক।